সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান কর্মীবৃন্দ এবং অন্যান্য সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলেও অনেকক্ষণ ব্যাপী আমরা এই অনুষ্ঠানটায় অনেক বক্তব্য শুনেছি। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটা এখান থেকে বাদ পড়েছে বক্তব্য দেওয়া। এই ক্ষেত্রে আমার অনেক সুবিধা হয়েছে, আমার না বললেও চলে। তবু যেহেতু আমি আছি, আপনাদের সাথে একটু কথা বলে যাই। আমিও আপনাদের মতো টাঙ্গাইলেরই মানুষ, আমার বাড়ি হলো মির্জাপুর উপজেলা। তা আমি মনে করি যে আমার উপজেলায় যেরকম যা হইতো আমি খুশি হইতাম, ঠিক ধনবাড়ি উপজেলায় শিক্ষা সহ অন্যান্য দিকে যখন একটা সুখের বা একটা ভালো সংবাদ শুনি তখন অনেক ভালো লাগে যে আমার টাঙ্গাইল শহরে বা টাঙ্গাইলের এই উন্নতিটা হয়েছে বা এইটা হয়েছে। এখানে যারা মারা আছেন বিশেষ করে, আপনারা কেমন আছেন আগে তাই বলেন। আপনারা আসলে ভালো নাই, এই অ্যান্সারটাই আমি চেয়েছিলাম। কারণ হইতেছে আপনারা এখন এমন এক পর্যায়ে আছেন যে পর্যায় থেকে আমরা এই পাশে যারা আছি তারা কোনো না কোনো ভাবে আমরা সফল হয়ে প্রায় শেষ প্রান্তে চলে গেছি। আমাদের নিয়ে আর চিন্তা নাই। আমাদের চিন্তা হলো আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চা, সেই সম্পদের নিয়ে আমরা টেনশনে আছি। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় যেভাবে বক্তব্য দিয়েছে, আমার মনে হয় উনি ওই প্রতিদিন তার বাচ্চার জন্য হলো স্কুলে আসে দেখে আমাদের শিক্ষার প্রতিটা ক্ষেত্রে সে সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। আমি বিশেষ করে মা বাবাকে বলবো যে আমরা যদি আপনার গাব গাছ বপন করে, গাব গাছের বীজ যদি বপন করে কই যে আঙ্গুর ধরবে, তাহলে কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। আমরা যারা মা বা বোনেরা আছেন বিশেষ করে, তারা আমরা খুবই অবাকা। আমরা সন্ধ্যার আজান হলে সবচেয়ে আগে খুঁজি যে আমার মুরগির বাচ্চাটা ঘরে ঢুকলো কিনা, আমার গরুটা ঘরে ঢুকলো কিনা। এইগুলা একটা মুরগি যদি ঘরে না ঢুকে আমার যে টেনশন, আমার যে কষ্ট, আমার বাচ্চাটা স্কুলে গেল না সেটা নিয়ে তো আমার টেনশন নাই। আমার সবচেয়ে বড় সম্পদ আমরা মনে করি যে আমার এই মুরগির বাচ্চাটা, অথচ আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমার বাচ্চাটা। যে বাচ্চাটা একদিন মানুষের মতো মানুষ হয়ে এদেশের উজ্জ্বল মুখ উজ্জ্বল করবে এবং আমাকে দেখাশোনা করবে, হ্যাঁ, এই দিকে আমরা নজর দেখি না। আমি মা সমাবেশে সবসময় বলি যে আপনার আমি যদি শিক্ষিত না হই, আমি যে পয়সা রোজগার করি, আমি যদি বউ নিয়ে না চলতে পারি, তাহলে কি আমি আমার মা বাবাকে দিব? কোনোদিন ওই দিব না। এটা বলে যে আমার বাচ্চা দেয় না, কারণ আমরাই দুই বেলা খাইতে পাই না, সেখানে আরেকজন লোকরে আমি কিভাবে দিব? এই দোষটা কার? আমার মা বাবাদের। সে যদি তার সন্তানকে মানুষের মতো মানুষ করতো, সে তাহলে আমাকেও দিত, নিজেকেও দিত এবং আশেপাশে যারা আছে তাদেরও দিত। আপনারা এটা শুনে মানে অবাক হওয়ার কিছু নাই। এ যারা বিদেশ থেকে আসে, তারা বড় বড় পর্যায়ে চাকরি করে, তারা তখন আমাদের গ্রামে আসে, রিক্সা ভাড়া শুনে না, আমি যদি 2 টাকা দেয় সে 5 টাকা দেয় না, কেন দেয়? তারা আছে দেখে। এখন যদি সেই হাইটে আসতো তাহলে কি আমার 50 পয়সা দিত? যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের সন্তান। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ করতে পারেন, এইটার চাইতে বড় শান্তি আর পাবেন না। আপনার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আপনাকে খাবার দেয় না, এটাও কষ্টের কিছু নাই। তবু আপনি বলতে পারবেন যে অমুক ডাক্তার আমার মেয়ে, অমুক ডাক্তার আমার ছেলে, বলতে পারবেন না? ওই ছেলে মেয়ে যদি আপনার মানুষের মতো মানুষ হয়, আপনাকে ফেলে দিবে না। এবং এটা কোনোদিনই সম্ভব না যে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রতিষ্ঠিত একটা লোক তার মা বাবাকে ফেলে দেয়। এইরকম নজির কিন্তু কম আছে। আমরা যারা আমাদের স্টুডেন্ট আছে, আমরাও স্টুডেন্ট ছিলাম, যখন বার্ষিক পরীক্ষা আছে, পড়ার টেবিলে দেয় নিয়ে ওই বই ছিটেও ভালো লাগে, বইটি একটু মানে আপনার ধরেন টেবিল চেয়ার একটু বসি, একটু অন্যদিকে তাকায়, এটা খুব ভালো লাগে। এটা স্বাভাবিক, ওই বয়সে আমার দোষ দিল, ঠিক আছে। এখন কি আমাকে কাজ দিলে আমি ওইগুলো করবো না? ওরা বুঝে না, এই জন্য করে। এই জন্য বিশেষ করে যারা মারা আছেন, যার এখানে আমি যদি আপনার একটা পরিসংখ্যান করি, একটা জরিপ করি, দেখা যাবে প্রত্যেকটা শর্তাকতার পিছনের বাচ্চাদের তার মার অবদান আছে। আমি বিশেষ করে মনে করছিলাম আমাদের জন্য ডাক্তার তাদের বাড়ির অবস্থাটা করবে, আমার স্কুলের অবস্থা সবাই বলছে
এই স্কুল ভালো যে আমরা যখন রেজাল্ট দেখি তখনই তো 1 নম্বরে চলে যায়, এটা আমাদের জানা বিষয়। কিন্তু একটা অভিভাবক কিভাবে তার ছেলেকে যে ডাক্তার বানিয়েছে, কিভাবে ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমরা অভিভাবকদের কাছে এগুলো শুনতে চাই। ঠিক আছে না? আপনার কিচ্ছু করতে হবে না। আমাদের চেয়ারম্যান সাহেব যে ফর্মুলাটা বলেছেন, ঠিক আছে, আপনাকে আপনার ছেলে বা মেয়ের কাছে বসে থাকতে হবে। আপনি এইটা মনে করেন না আমার ছেলে সুলতান প্রফেসর মডেল স্কুলে সুলতান সাহেবের দায়িত্ব, সে ভালো রেজাল্ট করে দিব নাই। নো, সে তার গাইডলাইন তৈরি করে দিব, কিন্তু সব কাজ করতে হবে আপনার। সে হেল্প করবে, সাঁকু আপনাকে দিতে হবে। বাসে যদি একটা সাঁকু দেন, আপনি দিতে হবে। ওটা পার করার দায়িত্ব হলো আমার টিচারদের, যে হাত ধরে তাকে পার করে দিবে, যে সাথে না পড়ে যায়। আমি শুধু একটা অনুরোধ করব, যে বাচ্চারা সারাদিন পড়ুক এটা আমি চাই না। খেলার সময় তারা খেলবে। বিশেষ করে সন্ধ্যার পরে যে যে ধর্মেরই আমরা থাকি, সেই ধর্মীয় কাজ শেষ করে আমরা বাচ্চাটা পড়তে বসলো কিনা, চেয়ার টেবিলে বসলো কিনা, এইটুকু দেখবো। আর আমরা যদি ওর পড়া নাও পারি, আমরা যদি শিক্ষিত নাও হই, শুধু বলবো বাবা একটু জুড়ে পড়, তোর পড়া তো আমি শুনতে পাই না। খালি এইটুকু করেন 10টা পর্যন্ত, এত সারা রাত পড়তে হবে না। আর সকালে যখন ফজরের নামাজের আজান দেয়, যার যে যে ধর্মে থাকি, ধর্মীয় কাজ তো সকাল আর টাইমই আছে, সেই ধর্মীয় কাজ করার পরে আমরা যদি 2 ঘন্টা পড়ি, এবারে যদি 5 ঘন্টা পড়া হয়, আমি বিশ্বাস করি, হ্যাঁ, এইরকম হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার এখান থেকে বের হবে। এর জন্য আপনি, হ্যাঁ, আমাদের ভালো স্কুল খোলা লাগবে। আমাদের শুধু আমার মারা বিশেষ করে, কারণ বাবারা, আমাদের বাবারা যারা আছে, তার তো আমরা কর্মসংস্থানের জন্য বাইরে থাকি। একটা উদাহরণ আজকে না দিলেই নয়, যেহেতু আপনারা মারা আছেন। এখন প্রাইমারি স্কুলে পরীক্ষা চলছে, সবাই জানেন তো। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলে হইল আপনি 4র্থ শ্রেণীতে পড়ে, তার পরীক্ষা। ওর মার দাবি, আমি জানি এই সপ্তাহে একদিন বাড়িতে না যায়, বাসায় না যায়। কারণ আমি গেলে ছেলে আমার সাথে আবদার বেশি করে, মা বলে ওরে সারাদিন বকে, মারে, খাবার দেয় না, এগুলোর পরে আমি আসলে আদর বেশি করি। এই জন্য আমাকে বলছে যে কদিন পরীক্ষা থাকবো, খবরদার তুমি বাসায় আসতে পারবে না। এই জন্যই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা লাগবে আমার মাদের। আপনার সন্তান যদি আঙ্গুর হবে না গাব হবে, এটা সিদ্ধান্ত আপনার। এবং সেই অনুযায়ী 5 ঘন্টা আপনি বেশি কোনোদিনই পড়তে হবে না। আমি স্কুল পরিদর্শনে যে কোনোদিনই কোনো স্কুলে আমার চাকরির 25 বছরে কোনো স্টুডেন্টরা আমি ধরি না যে বাংলাদেশের রাজধানী কি অমুক বানান পারো কিনা। এটা দায়িত্ব আমার না, এটা আমার আজকে শিখে নাই, কালকে শিখবে। ঠিক আছে? আমি একটা গল্প বলি, যে আমরা যে প্রতিদিন 3 বেলা খাই, না খাইলে কি হয়? তখন তো ওরা সবাই বলে যে শরীর খারাপই হয়। হ্যাঁ, আমরা কি সপ্তাহে একদিন, ভালো মন্দ 7 দিন না খেয়ে একদিন একবার পোলাও মাংস সব আয়োজন করে খেয়ে নি, মুখাইতে হবে নি। তাহলে তো খাওয়া যাবো না। আমি তাহলে পড়াটাও একই অবস্থা। প্রতিদিনের পড়া যদি প্রতিদিন শেষ না করে আমরা মনে করি পরীক্ষার আগের রাত্রে পড়লেই হবে, তাহলে আমাদের একই অবস্থা হবো 7 দিনের একদিন খাওয়ার মতো। যারা বিশেষ করে মারা আছেন, অনুরোধ থাকবো, আপনার সন্তানের জন্য অন্য কেউ কাঁদবে না, আপনি যতটুকু কাঁদবেন। আর আমরাও তো ওই যে স্কুল কলেজে পড়ে আছি, এখানে যারা আছে তারা কেউ বলতে পারবো না যে আমরা বেতন পাই 1টা টাকা আমাদের কোনো স্যারকে বিকাশ করছি বা কোনো করছি বা নগদ দিছি। কার কাছে দেই? প্রথম আমার মাকে দেই, আমার বাবাকে দেই, আমার পরিবারকে দেই। অথচ আমরা যখন স্টুডেন্ট থাকি তখন মনে করি যে আমাদের স্যাররাই সব করে দিবে। ঠিক আছে না? যাই হোক, আজকে আপনারা অনেক কথা শুনছেন, ঠিক আছে, আর কথা আমি বলবো না। আমি টাঙ্গাইলের মানুষ থেকে টাঙ্গাইলের ভাষায় আপনাদের ভাষায় আমি বললাম। যারা মার আছেন তাদের কাছে অনুরোধ, আপনার প্রতিদিন আপনার কাজের ফাঁকে, হ্যাঁ, আর একটা জিনিস আপনার করতে হবে, সেটা হলো টেলিভিশন দেখা বাদ দিতে হবে। আপনি আপনার ঘরে বসে টেলিভিশন দেখবেন, আর আপনার খোলা এতই মানে ভালো হয়েছে যে একা পড়ে আপনার, হ্যাঁ, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বই, এরকম পরিবেশ বাংলাদেশে এখনো হয় নাই। ঠিক আছে? আর দয়া করে মোবাইল আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, এটাকে মানা করবো না। তবে গার্জেন যারা আছে তাদের বলবেন যে রাত্রে আর সকালে তোমরা একটু ফোন করো না। এই 5 ঘন্টা আমার ছেলে পড়াশোনায় আমি ব্যস্ত থাকি, আর সারাদিন যখন খুশি তখন ফোন করো।
দেখবেন, আমি বিশ্বাস করি এই কেন্দ্রকে পুরো বাংলাদেশের মারা যদি এই নীতিটুকু পালন করে, আমি বিশ্বাস করি যে সকলেই সার্থক হবে, সকলে আমাদের চাইতেও বড় হবে। আপনাদের সন্তান, আমরা কোনোদিনই আমার টিচার যারা আছে, যারা আছে, কোনোদিন চায় না একমাত্র টিচার আর মা বাবা সবচাইতে খুশি হয় তার চাইতে তার স্টুডেন্ট বা তার বাচ্চা বড় হলে। অন্য যে কেউ আমরা মানে করতে পারি, দেখছে হিংসা করতে পারি যে আমার ভাই আমার চেয়ে বড় হবো, বা আমার চাচতো ভাই আমার চেয়ে ছাড়িয়ে যাবে, ওরা ল্যাং মেরে ফেলে দেয়। কিন্তু একমাত্র টিচার আর মা বাবা এই দুইটা লোকই আছে যে নাকি তার সন্তান তার সাথে বড়, আরো বড় হলে, আপনি যদি আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ ব্যক্তি, তারেও যদি যে প্রশ্ন করা হয় যে আপনার ছেলে মেয়েকে কি অবস্থায় দেখতে চান, ওরাও বলবো যে আমার ছেলে যাতে বড় হয়। তো যাই হোক, খোদার রাজ্যে পৃথিবী গন্তময়, আমি আপনাদের শেষ অনুরোধ করে, ঠিক আছে, যে আপনারা একটু বাচ্চাদের খোঁজ নেন। আপনার বাচ্চা অবশ্যই অবশ্যই ভালো হবে, তার মেধাটা কারোতে একটু কম নয়, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট হয়ে থাকেন নিজ মনে ক্ষমা করে দেবেন। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।